সকলকে নমস্কার। প্রথমেই আগামীকাল বাংলা নববর্ষের সূচনা, তাই শুভ পয়লা বৈশাখ উপলক্ষে সকল পরশুরাবাসী সহ সকল পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিক বন্ধু এই সাংবাদিক সম্মেলনের বিষয় সাধারণ মানুষের কাছে জনমানুষে পৌঁছানোর জন্য এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমাদের এই পরশুরা বিধানসভার নির্বাচনী কার্যালয়ে বিশেষ সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিধানসভার কনভেনার শ্রী পার্থ কুমার ঘোষ, আছে আমাদের বিধানসভার ইনচার্জ শ্রী ইন্দ্রনীল দত্ত, জেলার অন্যতম সহসভাপতি শ্রী পুরঞ্জয় যাদব, আমাদের বিধানসভার কো কনভেনার শ্রী সুকমল জানা। আপনাদেরকে আজ আমরা ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে পরশুরা বিধানসভার জন্য আগামী দিনে সরকার কি কাজ করবে এবং অ্যাজ এ এমএলএ আমি কি কাজ করব সেই সম্বন্ধে বলবো, ইশতেহারের মাধ্যমে ইশতেহার প্রকাশ করব। তার আগে আমি একটু পিছিয়ে গিয়ে আপনাদের বলে রাখি যে গত 5 বছরে আমি এলাকার বিধায়ক ছিলাম। আমার একটা দায়িত্ব পড়ে এই 5 বছরে সাধারণ মানুষের জন্য আমি কি করতে পেরেছি আর কি করতে পারিনি। গত 5 বছরের মধ্যে প্রথম 2 বছর বিধায়ক তহবিলের কোনো টাকা খরচ করতে দেওয়া হয়নি। সরকারি প্রতিবন্ধকতা, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ আচরণে বাধ্য হয়েছি 2 বছর কোনো কাজ করার সুযোগ পাইনি। পরের 3 বছর কাজ করার সুযোগ পেয়েছি অনেক আন্দোলন করে। সেই 3 বছর কাজে টোটাল 3,30,00,000 টাকার যে ফান্ড বিধায়ক তহবিলের, তার মধ্যে 2,50,00,000 টাকার কাজ সম্পূর্ণ হয়েছে। 80 লক্ষ টাকার কাজ অনুমোদন হয়েছে, নির্বাচন চলছে বলে, এমসিসি চালু আছে বলে কাজটা শুরু হয়নি। সেটা নির্বাচনের পরবর্তী সময় নিশ্চিতভাবে বাকি কাজগুলো হবে। তো সেখানে এই বিধায়ক তহবিলের যে কাজের ব্যাপার, সেখানে আপনারা জানেন যে সেখানে কিছু রাস্তা, কিছু স্কুল বিল্ডিং, হাইমাস্ট লাইট, জলকষ্ট নিবারণের জন্য জল ছত্তর ব্যবস্থা, তো এই সামগ্রী যেমন হয় সেরকম হয়েছে, পুরো বিধানসভা জুড়ে হয়েছে, যেটা অবশ্যই এই বিধানসভার জন্য সাফিসিয়েন্ট নয়। এছাড়া মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিকদার তহবিল থেকে বেশ কিছু প্রায় 100-র কাছাকাছি আমি লাইট এখানেতে পরশুরাবাসীর জন্য দিতে পেরেছি, যেটা ঐতিহাসিক বিষয়, সেটা আপনাদের কাছে রাখতে চাই। জঙ্গলপাড়া হল স্টেশন, যার জন্য দীর্ঘদিন ধরে পরশুরাবাসীর দাবি ছিল, মাননীয় রেলমন্ত্রীর কাছে বারবার যাওয়ার ফলে শুধু উনি হল স্টেশন ঘোষণা করেননি, উনি পাস করেননি, উনি তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দিয়েছেন। কি দিয়েছেন? যা জামালপুরের কাছে যে রসুলপুর আছে, সেই রসুলপুর থেকে জঙ্গলপাড়া পর্যন্ত 72 কিলোমিটার রাস্তা উনি স্যাংশন দিয়েছেন, যার সার্ভের কাজ ইতিমধ্যেই শুরু হবে এবং জঙ্গলপাড়া হল স্টেশন উনি পাস করেছে। আপনাদের কাছে সেই তথ্য আমি আগেও প্রকাশ করেছি এবং আপনারা দেখেওছেন এবং সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছেছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয়, আমরা জানি পরশুরা বিধানসভার অন্তর্গত রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, যিনি রেলের প্রথম যাত্রী ছিলেন। তো তার জন্মস্থান পর্যন্ত রেলের সম্প্রসারণের জন্য এর আগে অনেক ব্যক্তি চেষ্টা করেছেন, করেননি এরকম ব্যাপার নয়।
কিন্তু হয়নি। সেই রেলপথ 27 কিলোমিটার আরামবাগ থেকে রাধানগর পর্যন্ত সেই রেলপথ মাননীয় রেলমন্ত্রী পাস করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। তার সার্ভের কাজও আপনারা জানেন শুরু হয়ে গেছে, আপনারা খবরের মাধ্যমে দেখিয়েছেন শুরু হয়ে গেছে এবং সেটা আগামী দিনে হবে। তো দুটোই রেলের ঐতিহাসিক বিষয় আমরা করতে পেরেছি, যেটা আপামর শুধু পুরসুরাবাসী নয়, পুরসুরা, খানাকুল, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট সকল মানুষের উপহার হিসাবে এটা উনি দিয়েছেন এবং পুরসুরাবাসীর জন্য এটা উপহার হিসাবে সাধারণ মানুষের কাছে পাঠিয়েছেন। করতে চেয়েছিলাম একটা ভেজিটেবল স্টোর, বলেওছিলাম আগের বারে ঘোষণাপত্রে যে বিজেপি ক্ষমতা এলে আমরা একটা ভেজিটেবল স্টোর পুরসুরাবাসীর কাছে উপহার দেব, কিন্তু জায়গা পেয়ে গেল আমাদের যিনি কৃষিমন্ত্রী ছিলেন সেই সময় মাননীয় তোমরজি, তার কাছে গ্রিন সিগন্যাল পেলেও আমাদের যিনি ভারতবর্ষের কৃষিমন্ত্রী, রাজ্য সরকারের বিরোধিতার জন্য, না করতে দেওয়ার মানসিকতার জন্য সেই ভেজিটেবল স্টোর আমরা করতে পারিনি। এটা আগামী দিনে পার্টি ক্ষমতায় আসলে 2026-এ নিশ্চিতভাবে ভেজিটেবল স্টোর হবে। এছাড়া সোদপুরের যে বাজারটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি তুলে বাজারে যে ঐতিহ্য সেটাকে নষ্ট করে দিচ্ছে, সেই বাজারকে পার্মানেন্টলি একটা সলিউশন দেওয়ার জন্য ব্যবস্থা করার বিষয় আছে। পুরসুরা মোড়ে যে মাছের বাজার, সেই মাছের বাজারও তৃণমূল কংগ্রেস নেতাদের কাটমানি খাবার ফলে সেই মাছের বাজার একবার এদিক একবার ওদিক এই করে মাছের বাজারটাও আজকে নষ্ট হতে বসেছে। তো তাদের একটা পার্মানেন্টলি ব্যবস্থা করবার জন্য চিন্তাভাবনা থাকবে বিজেপি ক্ষমতা আসার পর। এখন আমি আপনাদের কাছে, মাননীয় অমিত শাহজি বলেছেন, তবু আমি একবার রিপিট করব যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে কি করবে, তারপরে আমি পুরসুরাবাসীর জন্য আমি কি করব, আমাদের সরকার কি করবে, সেটা আপনাদের কাছে ঘোষণা করব। এখন প্রথম হচ্ছে মাতৃশক্তি মহিলা, প্রত্যেক মহিলাকে মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর। অনুপ্রবেশ রুখবার জন্য কোনো ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না, জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। উত্তরবঙ্গে এইমস হবে, ক্যান্সার হাসপাতাল হবে। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। বাংলার মহিলাদের জন্য 100% বিনা শুল্কে সরকারি বাসে তারা যেতে পারবে, অর্থাৎ ভাড়া দিতে হবে না। সকল মহিলাদের জন্য ফ্রি, সরকারি বাসের ভাড়া ফ্রি ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠন হওয়ার পর। বাংলার বেকার যুবকদের জন্য যতক্ষণ পর্যন্ত যারা চাকরি না পাচ্ছে মাসে 30,000 টাকা করে তাদের সহায়তা করা হবে বিজেপি সরকার আসার, 3,000 টাকা করে, 30 না 3,000। বাংলার চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ থাকবে, 33% মহিলাদের জন্য রিজার্ভ থাকবে চাকরি পাওয়ার জন্য। পার্টি বিজেপি ক্ষমতা আসার 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু হবে, 45 দিনের মধ্যে। এটা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা সহায়তা করা হবে। দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত যুবক যুবতীদের 5 বছর পর্যন্ত বয়সে ছাড়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতির জন্য যেসব ছেলেদের চাকরি বাকরি আটকে গেছে, বয়সের মাপকাঠি যাদের আছে, 5 বছরের জন্য তাদের ছাড় করা হবে, বাড়ানো হবে তাদের। 6 মাসের মধ্যে ইউসিসি লাগু হবে। আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যেটা রাজ্য সরকারের চালু করতে দেয়নি, সেটা কিষাণ সম্মান নিধি হোক, আয়ুষ্মান ভারত হোক, জলের বিভিন্ন প্রকল্প হোক, আরও আছে, সেইগুলো বিজেপি ক্ষমতা আসার তারপরেই চালু হয়ে যাবে এবং সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় একটা ব্যাপার ঘটবে। তো এই 12টা বিষয় আপনাদের কাছে, মেন যে 12টা পয়েন্ট পার্টি ক্ষমতা আসার পর, সেই 12টা একটা বিশেষ বন্দে মাতরম সংঘশালা তৈরি করা হবে। আপনারা জানেন বন্দে মাতরমে 150 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হচ্ছে। আর বন্দে মাতরম গানের যে
যিনি গড়েছেন, যিনি এটার ইতিহাস গড়েছেন, তার জন্মস্থান হচ্ছে বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তার জায়গাতে বন্দে মাতরমে একটা সংগ্রহশালা এখানে তৈরি হবে। পুরনো চা বাগানগুলির জন্য উন্নয়নের বিভিন্ন ব্যবস্থা করা হবে, পাট শিল্পের আধুনিকরণের ব্যবস্থা করা হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশকারী বিষয়ে আপনাদের বললাম। কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজকেও নির্মূল করা হবে। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, যার নাম হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। দুর্গা সুরক্ষা স্কোয়াড সেটা রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে, আমি আপনাদের বলেছি, 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যারা মৎস্যজীবীকে সাহায্য করবার জন্য, সহায়তা করবার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনাও পশ্চিমবঙ্গে লাগু করা হবে এবং চালু করা হবে বিজেপি ক্ষমতা আসার পর। একটু আগে বললাম যে ইউসিসি আইন, যে সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড পার্টি আসার পরে চালু হবে, যেটা কঠোর আইন, আপনারা সবাই জানেন সেটা। তো বিজেপি সরকার গঠন হওয়ার পর এই কাজগুলো পশ্চিমবঙ্গে হবে, এটা আপনারা আগেও দেখেছেন। আমি পুরসুরা বিধানসভার যে ইশতেহার প্রকাশ করার আগে আপনাদের কাছে ইঞ্জিনিয়ার লাগলাম। এবার আমরা পুরসুরাবাসীকে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে পুরসুরাবাসীর জন্য আলাদা করে, এগুলো তো সবার জন্য, আর শুধু পুরসুরা নয়, ওটা পশ্চিমবঙ্গের জন্য, পুরসুরা তো আছেই, শুধু পুরসুরাবাসীর জন্য কি করা হবে সেটা আপনাদের সামনে আমি ঘোষণা করব। পুরসুরা বিধানসভায় বেকারদের কর্মসংস্থানের জন্য তৃণমূল সরকার কিছুই ভাবেনি। এলাকাভিত্তিক ক্ষুদ্র শিল্প এবং পুরসুরা বিধানসভায় কয়েক একর জায়গায় 2টি শিল্প হাব তৈরি করার পরিকল্পনা আছে। কয়েকশো বেকার ছেলেমেয়েদের ছোট কারখানার জন্য পিপিপি মডেলে ঘর দেওয়ারও ব্যবস্থা করা হবে, যেখানে বেকার ছেলেমেয়েরা ছোট ছোট কারখানা তৈরি করতে পারবে। বারবার সবজি স্টোর করতে চেয়েও বর্তমান সরকারের সাহায্য না পায় তা করা যায়নি। সরকার এলে এই কাজ দ্রুত শুরু হবে। সাধারণ মানুষকে লোন পেতে জমির কাগজ তৈরি করতে, আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট প্রভৃতি কার্ড সংশোধন করতে বা তৈরি করতে দিনের পর দিন সরকারি অফিসে ধর্ণা দিতে হয়। পিপিপি মডেল অফিস তৈরি হবে, যেখানে 16 ঘন্টা মানুষের এই ধরনের সমস্যার 16 ঘন্টার মধ্যে এই ধরনের সমস্যার সমাধান করা হবে। সাধারণ মানুষকে বিধায়ক অফিসে আসতে হবে না। প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় সপ্তাহে 1 দিন করে বিধায়ক উপস্থিত থাকবেন, যে সেখানে জনতার দরবারের মাধ্যমে প্রয়োজনের সমাধান করা হবে। ক্লাবের খেলাধুলা সহ প্রকৃত মানোন্নয়ন ও সংস্কৃতি পরিবেশ নতুনভাবে গড়ে তোলা হবে। গরিব মানুষদের স্বনির্ভর গড়ে তুলতে যাতে সঠিকভাবে কাটমানি ছাড়া লোন পায় তা গুরুত্ব সহকারে দেখা হবে। মহকুমার বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী স্মরণে পুরসুরা তথা আরামবাগ মহকুমা ঢোকার মুখে আরামবাগ গেট তৈরি করা হবে, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের সব নাম লিপিবদ্ধ থাকবে। পুরসুরার স্কুলের উন্নয়ন এবং অন্তত একটি পিপিপি মডেলের ত্রিভাষা স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হবে। প্রতি 5 কিমি অন্তর পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ করা হবে। হরিজন সম্প্রদায়ের সমস্ত সাফাই কর্মীদের উপযুক্ত সুরক্ষা দেওয়া হবে। আকম্বরী খাল, সিঙ্গার খাল সংস্কার এবং চাষের জন্য সারা বছর জলের ব্যবস্থা করা হবে। পুরসুরার ষাটোর্ধ্ব মানুষের জন্য একটি মনোজ্ঞ ওল্টেজ পার্ক তৈরি করা হবে। অবৈধ বালি উত্তোলন বন্ধ করে পুরসুরায় বন্যা প্রতিরোধে আমরা সচেষ্ট হব। দামোদর ও মুন্ডেশ্বরী নদীবাঁধের সংস্কার ও পুরসুরা থেকে ডিব্রুগড় পর্যন্ত রাস্তার পাশাপাশি গ্রামীণ রাস্তার সংস্কার করা হবে। ধান উৎপাদনের পর কৃষি জমি জুড়ে খড় পোড়ানোর পরিবেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। একেবারেই বৈজ্ঞানিক উপায়ে রাসায়নিক ব্যবহার করে সেগুলিতে সারে পরিণত করে কৃষি জমিতেই ব্যবহার করার পদ্ধতি প্রচলন করা হবে। SC ST সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সারা বছর ধরে বিভিন্ন এলাকায় ফ্রি কোচিং ক্লাস চালু করা হবে। এলাকার ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় বসতে চায়, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন, UPSCর মতো পরীক্ষায় বসার জন্য কোচিংয়ের ব্যবস্থা করা হবে। পুরসুরা বিধানসভার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলজীবন মিশনের যে পাইপলাইনের মাধ্যমে জল, যেটা এখনও পর্যন্ত পৌঁছায়নি, সেটা পৌঁছে দেওয়া হবে। পুরসুরার স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থা ভয়াবহ। আমরা সরকারে এলে পুরসুরার স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাবো। এরপর যেটা বিষয়, যতগুলো পুরসুরা বিধানসভার মধ্যে
বাঁশের ব্রিজ আছে, সব কটা বাঁশের ব্রিজকে আমরা কংক্রিট ব্রিজে পরিণত করব, কংক্রিট ব্রিজ করা হবে। তো আমরা পুরসুরাবাসীর জন্য এই যে বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম, এইগুলো আগামী দিনে আমরা ক্ষমতায় আসার পর আমরা সেগুলো করব পুরসুরাবাসীর জন্য। তো বিজেপি যেটা বলে সেটা করে, এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যারা পার্টি যখন ক্ষমতায় এসেছে তারপরে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পার্টি করেছে। তো এইবারও তাই ভারতীয় জনতা পার্টির সরকার 4 মে ফলাফল বেরোবে, 5ই মে পর থেকে ক্ষমতা আসার পরে এই সমস্ত বিষয় পশ্চিমবঙ্গবাসীর জন্য থাকবে, যাতে আমরা সোনার বাংলা গড়তে পারি, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে পারি, পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষিত রাখতে পারি, শিক্ষা কাঠামো যে ভেঙে গেছে তার শিক্ষা কাঠামোকে আবার উঠে দাঁড় করিয়ে আবার সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। আলু চাষিরা যে ফসলের দাম পায়নি, সে বিভিন্ন চাষিরা বিভিন্ন ফসলের দাম পায়নি, সেই ফসলের দাম যাতে আমরা ন্যায্য মূল্য দিতে পারি তার ব্যবস্থা মাননীয় অমিত শাহজিও বলে গেছে, এবং পুরসুরাবাসীর জন্য থাকবে। কারণ আমরা জানি পুরসুরা একদম কৃষকদের এলাকা, তাই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অঙ্গীকার করব। দাদা, পার্থ হাজারি বলছে যে ইশতেহার আপনি করছেন, পেশ করছেন, সেটা বগলের মধ্যে রাখাই ভালো, আপনি সেভাবে কাজ করেন। তৃণমূল কি মানুষ বগলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর পার্থ হাজারি কি বলবে? ছেড়ে দিন, ওই কথা বলে লাভ নাই। 4 তারিখের পর দেখা হবে। বিজেপি যেগুলো করেছে আপনারা ইশতেহার নিয়ে যাবেন, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যাবে, বাড়ি বাড়ি যাবে। বিজেপি ক্ষমতা আসার পর প্রত্যেকটা কাজ হবে এবং সেটা টিক মার্ক দিয়ে যে করবো, যে 1 নম্বর কাজ বলেছিলাম এটা একটা হলো ঠিক, 2টা বললাম এটা হলো ঠিক। তৃণমূলের মতো নয়, ইশতেহার ঘোষণা করে দিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যেই ক্ষমতা এসে গেল কারমানি রাজ শুরু হয়ে গেল। এটা বিজেপি। মোদিজির গ্যারান্টি, মোদিজি 6টা গ্যারান্টি দিয়ে গেছে বাংলার জন্য। তো মোদিজির গ্যারান্টি আমাদের সবার গ্যারান্টি, গোটা পশ্চিমবঙ্গবাসীর গ্যারান্টি। সিঙ্গুর নিয়ে আপনাদের বিজেপির পক্ষ থেকে কি পরিকল্পনা আছে? মাননীয় অমিত শাহজি বলেছে সিঙ্গুরেতে কি হবে, আমি এখানে উল্লেখ করিনি, কিন্তু মাননীয় অমিত শাহজি বলে গেছে, মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে সিঙ্গুরে 2টো জায়গা নিয়ে, একটা জায়গাতে 50% হাবের জন্য এবং শিল্পর জন্য ইন্ডিকেট করে বলে গেছে। আপনারা এক্সপ্রেসের থেকে আপনারা দেখিয়েছেন ওনার প্রেস কনফারেন্স। দাদা, নেশন টাইমস থেকে কমলেন্দু বলছি আপনার এলাকায় ধরুন চিরাডাঙ্গি আছে, শ্যামপুর আছে, বা নেবাদপুর বা ভাঙামড়ার মতো কিছু কিছু আঞ্চলিক যারা যেসব মার্কেটগুলো আছে সেইখানেতে যথোপযুক্ত তার মার্কেটিংয়ের, তার গাড়ি পার্কিং বা বাজারের ব্যবস্থাপনা খুব একটা ভালো নয়। ছোট মার্কেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শহরকেন্দ্রিক বাণিজ্যিক হিসাবে মানুষ এলাকা ছেড়ে বাইরে চলে যাচ্ছে। আর্থসামাজিক ছোট বাজার এলাকাগুলোকে স্বীকৃতি ঘটাবার জন্য যদি বিমান ঘোষ আবার বিধায়ক হয় বা সরকার যদি ক্ষমতা আসে বলছেন, কী করবেন? আমি দুটো উল্লেখ করেছি, দুটো বিধানসভার ক্ষেত্রেই হবে। প্রত্যেকটা বাজারকে মানে একটা মার্কেট যেমন হওয়া প্রয়োজন সেই রকমভাবেই মার্কেটগুলোকে সাজানো হবে এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থা অগোছালো না হওয়া। আমি আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের যারা এখানে পুরসুরার সাধারণ মানুষ বা গোটা আমাদের আরামবাগের সাধারণ মানুষ যারা দেখছে সবাইকে বলবো, একবারে আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, ত্রিপুরা বলুন, বিহার বলুন, আসাম বলুন, আবার যাবেন, গিয়ে দেখে আসবেন যে প্রত্যেকটা মার্কেটিং সোসাইটি কী গুছিয়ে সাজানো, প্রত্যেকটা সমবায় সমিতি কী গুছিয়ে সাজানো। আমি সেদিনে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি এসেছিলেন, আমি ওনার গাড়িতে ছিলাম। তো ওনাকে আমি আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনাদের বিধায়কদের কত করে দেয় 5 বছরে। আমি বললাম 3 কোটি 30 লক্ষ টাকা আসছে। তো আমি একটা বিধানসভায় 100 কোটি করে দিয়েছি, 100 কোটি টাকা একটা বিধানসভায় দিতে পারে। তো 100 কোটি টাকা একটা বিধানসভার জন্য কত উন্নয়ন হতে পারে জানা? বিজেপির বিধায়কদের ছোট চোখে যাতে গ্রামীণ এলাকার মানুষরা দেখেন, যারা কাজ না করতে পারছে না বিধায়ক, এটা যাতে ভাবতে পারে, সেই জন্যই কি তৃণমূল সরকার বিজেপি সেটা সাধারণ মানুষ জানে, বুঝেছে। দেখুন, আমি পুরসুরার প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত একদম নিচে যেখানটাতে কেউ কোনোদিনও যায় না, আমি যাই, সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে আলাদা করে কথা বলি। তো আমি আপনাদের কাছে উল্লেখ করছি, পয়েন্ট আউট করছি, পুরসুরা মানুষের প্রধান কষ্ট হচ্ছে জলকষ্ট, যেটা ফার্স্ট আগে মেটানো দরকার, সেটা মেটাবো না। বিমলদা, পুরসুরাতে একটা বাণিজ্যিক ভবন বাম আমলে তৈরি হয়েছিল, যেটা বিদ্যাসাগর ভবন বলে পরিচিত। সেই বিদ্যাসাগর ভবনটা বাম আমলে তৈরি হয়েছিল বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল সরকার, পুরসুরা পঞ্চায়েত সমিতি, তারা একটা স্কুলকে দিয়ে দিয়েছে
স্কুল পরিচালনা করছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সম্পূর্ণ রকমভাবে। কি বলবেন? দেখুন, বিদ্যাসাগর ভবনের সঠিক পরিচালনা হয়নি এবং বিদ্যাসাগর ভবনের যে সংস্কৃতিটা এটা নষ্ট করেছে। শুধু বিদ্যাসাগর ভবন নয়, রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এটাকে সাজানোর দরকার, ঢেলে সাজানোর দরকার, সেটাও জেলা পরিষদ থেকে কিছু করেনি। এখানে বিদ্যাসাগর ভবনও করেনি। অবাক হয়ে যাবেন, একটা লাইব্রেরি হয়ে পড়ে আছে, তার উদ্ঘাটন নেই, লাইটগুলো ভেঙে পড়ে আছে, কোনো রিপেয়ারিং নেই, সরকারি পয়সায় চুল্লি হয়েছে পুরসুরাতে, উদ্বোধন নেই। চুল্লি হয়েছে, চুল্লির উদ্বোধন নেই, চুল্লি হয়ে পড়ে আছে। মানে চুল্লিটা তো চালু করতে হবে, করে কি লাভ করবে? দাদা, আপনার ইশতেহারে যেটা পুরসুরা এলাকার বড় সমস্যা বন্যা নিয়ন্ত্রণ বা বন্যা মোকাবিলা, সেই সম্পর্কে সেরকম কিছু বলা নেই। বললাম তো, আপনি বলে শোনেননি ভালো করে। বলেছি আপনাকে, আমি আরেকবার করে দিচ্ছি, আমি আরেকবার করে দিচ্ছি। অবৈধ বালি উত্তোলন বন্ধ করে পুরসুরায় বন্যা প্রতিরোধে আমরা সচেষ্ট হব। এক। দ্বিতীয় হচ্ছে দামোদর ও মুন্ডেশ্বরী নদী বাঁধগুলো সংস্কার করুন। আমি উল্লেখ করেছি, আমার পয়েন্ট আউট করা আছে, আপনি বিস্তার পেলে পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বললেন সেটা তো আমরা করবোই, ঘাটা মাস্টারটা। এতে করে যেগুলো আপনি করছেন, এতে করে কি আপনি আবার হাব বানানোর কথা বলছেন, মানে ইন্ডাস্ট্রি হাব? যদি এই শুধু এইগুলো করে কি ইন্ডাস্ট্রি হাবের জন্য সঠিক পরিষেবা দেওয়া সম্ভব? না, প্রথম তো আমি বললাম যে নদী বাঁধ সংস্কার হবে এবং পার্মানেন্টলি বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা। ওই শুধু এবার দুজনে মাটি ফেলে দিলাম, পরের বছর আবার চলে গেল, এরকম নয়। আমি বলেছি আলুর দাম পাচ্ছে না কৃষকরা। বিজেপির কাছে এটা একটা বড় মানে একটা প্রধান ইস্যু এই বিধানসভা নির্বাচনের। কিন্তু এখানে কংগ্রেস তারা দাবি করছে, প্রার্থী এলাকার হাবিবুর রহমান তিনি বলছেন যে চিপসের ফ্যাক্টরি করবে কংগ্রেস যদি তারা বিধায়ক হয় বা ক্ষমতায় আসে, চিপসের ফ্যাক্টরি হবে পুরসুরা বিধানসভায়। আপনি কিসের ফ্যাক্টরি করবেন? থেকেই চিপস হয়ে গেছে, যারা লাইমলাইটই নেই তাদের কথা বলে আমি সমালোচ করতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো যে পুরসুরাতে হাব তৈরি করবার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরি করে তারপর তো হাব হবে। তার জন্য প্রধান কাজ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে এই নদী বাঁধগুলো সংস্কার করে জায়গাটাকে ঠিক করা, মার্কেটিং সোসাইটিগুলো ঠিক করা, বলে গেছি। তারপরেই তো এগুলো সম্ভব। শুনুন, 34 বছরের সিপিএম, 15 বছরের তৃণমূল কংগ্রেস পুরসুরাকে পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেখান থেকে তুলে আনতে গেলে এখানে 5 বছর সময়ের মধ্যে সম্ভব নয়। 5 বছর সময় সম্ভব নয়, কিন্তু 5 বছর আমরা অনেক কিছু করবো। কিন্তু পুরোপুরি তুলে আনতে গেলে 5 বছর নয়, সেটা 10 বছর লাগে। কারণ এখানে কিচ্ছু করেনি, জলকষ্ট মেটায়নি। আজকে ডিবুসুর রাস্তার অবস্থা দেখুন, কি অবস্থা, কিছু নেই। এক সব ব্রিজগুলো বাসে রয়েছে, একটা ব্রিজও কংক্রিটের হয়। দাদা, এখানে হচ্ছে পুরসুরা এলাকায় ঐতিহ্যশালী যদি কোনো জায়গা হয় সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের একটা জায়গা আমরা ধরি। আর পুরসুরা বিধানসভা এলাকায় দেউলপাড়ায় বৌদ্ধ মন্দির, সে বৌদ্ধ মন্দিরের যে সংস্কার বা সেটাকে সরকারিভাবে তার যে আন্ডারটেকিং গভর্নমেন্ট সেটা তার যে এখতিয়ারে যে নেবে তার যে রক্ষণাবেক্ষণ, সেটা কিন্তু তৃণমূল সরকার আমলেও সেটা সম্পূর্ণ হয়নি। বা সেইখান থেকে তৎকালীন দালাই লামা তিনি স্বয়ং এসেছিলেন বৌদ্ধ মন্দির উদ্বোধনের ক্ষেত্রে। এবং আমাদের কাছে তথ্যসূত্রে যেটা খবর, সর্ববৃহৎ কিন্তু ওই হুগলি বা এই পশ্চিমবঙ্গের মধ্যে ওটা কিন্তু বড় একটি জায়গা। সেই বৌদ্ধ মন্দিরের জন্য বিজেপি সরকার বা বিমান ঘোষ বিধায়ক হলে কী বলবে? দেখুন, আমি এখন এই ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে বলতে চাই না, ইলেকশন কমিশনের নির্দেশ সেরকমই আছে, তাই জন্য আমি ইশতেহারও রাখিনি। এগুলো থাক, পরে হবে, যা হবার পরে হবে। আমাকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেবে। বিজেপিকে ভোট দেবে এই কারণেই ভোট দেবে, নিজেদের বাঁচার জন্য, নিজেদের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, যুবদের চাকরি কর্মসংস্থানের জন্য, কৃষকদের সঠিক তার ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য, আর আমাদের যে শিক্ষার পরিকাঠামো ভেঙে গেছে সেটাকে সঠিক করবার জন্য। এই জন্য মানুষ নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করবে, বিজেপিকে আশীর্বাদ করবে। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনিও একদিন আগে একাধিক বিষয় নিয়ে তিনি ইশতেহার প্রকাশ করেছেন। বিজেপির এই ইশতেহার কতটা গুরুত্বপূর্ণ সার্বিক মানোন্নয়ন ঘটাবে জনসমাজে বিজেপির এই আপনার যে ইশতেহার? সেটা তো সাধারণ মানুষ বলবে। বিজেপি মিথ্যা কথা বলেন, এটা প্রমাণিত। তৃণমূল যে কথায় কথায় মিথ্যা কথা বলে সেটাও প্রমাণিত। মানুষ আমার যেটা কাজ, আমাদের যেটা কাজ, সাধারণ মানুষের কাছে আমাদের মনের কথা আমরা কি করতে চাই সেটা বলা এবং সেটাকে পরবর্তী সময় করা, এটাই আমাদের কাজ, সেটা করছি। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা করে না, এর আগে হাজারবার প্রমাণ হয়েছে। আর সেটা মানুষ বোঝে
এবং সেটা মানুষ আগামী 29 তারিখ ইভিএমের মাধ্যমে প্রকাশ করবে। দেখুন, এটা তো আমি ন্যায় মানে খুচরার জন্য বলতে পারবো না, এটা সার্বিকভাবে হবে, বেঙ্গলের জন্য হবে, পুরো বেঙ্গলের জন্য, এটা নিশ্চিতভাবে পরবর্তী সময় হবে। আর যুব সমাজের জন্য কর্মসংস্থানের যে উদ্যোগ, তার মধ্যে কী কী থাকতে পারে, যুব সমাজের জন্য কী কী চমক থাকতে পারে? দেখুন, আমরা আপনাদের কাছে একটা বিষয় রাখতে চাই, ইস্তেহার বিষয়ে বললাম, সব বিষয়টা হচ্ছে একটা ভয়ঙ্কর একটা তথ্য আমার কাছে এলো। আমি কোনোদিনও দুটো সরকারি পোস্ট মানে জনপ্রতিনিধি পোস্ট হোল্ড করতে পারি না। একটা পোস্ট আমার ছাড়তে হয়, একটা পোস্টে নমিনেশন করতে হয়, এটাই তো সিস্টেম। তো যদি এমপি থেকে এমএলএ দাঁড়াতে চাই, তাহলে এমপি থেকে আগে ডিজাইন দিতাম, তারপর সে এমএলএ দাঁড়াতে পারবো, কেস অন্য। আমাদের তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট পঞ্চায়েত প্রধান থেকে এখনও রিজাইন না দিয়ে সে তার সাইন করছে। আমাদের রিপোর্ট বলুন, তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট, তিনি পঞ্চায়েত প্রধান, তিনি এখনও পঞ্চায়েত প্রধান থেকে রিজাইন দেননি। আমরা ইলেকশন কমিশনে এক্ষুনি কমপ্লেন করছি। এটা ভয়ঙ্কর অভিযোগ, রিজাইন না দিয়ে আর গোপন করে, তথ্য গোপন করে এই কাজটা করেছে। ইলেকশন কমিশন সেটা বিচার করুন। খানাকুলের বিধায়ক তিনিও তো দুটো, আপনাদের বিজেপির বিধায়ক তিনিও দুটো পদ হোল্ড করছে, রিজাইন দিয়েছেন, দেওয়া উচিত। আবার দেয়নি। দিলে কমপ্লেন করবেন, আমি তো এই যে বলুন, এটা তো বলুন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।